প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটনের বলবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমরা গত লাস্ট ক্লাসে ভরবেগের যে সংরক্ষণ সূত্র পড়েছিলাম, সেই ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে বন্দুক হতে গুলি ছোড়া হলে তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবে যে বন্দুক হতে যখন গুলি ছোড়া হয় তখন গুলিটা সামনের দিকে যায়, কিন্তু বন্দুকটা আবার পিছনের দিকে কিছুটা ফিরে আসে। সার্টেন একটা বেগে এই বন্দুকটা পিছনের দিকে ফিরে আসে। এখন এটা কেন আসে সেটা তুমি নিউটনের গতির তৃতীয় সূত্র দিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারো। তো সেই ব্যাখ্যাটা হচ্ছে যে তুমি যখন ট্রিগার দিয়ে ওই গুলির উপরে ফোর্স প্রয়োগ করো, এটা হচ্ছে অ্যাকশন ফোর্স। এই অ্যাকশন ফোর্সের কারণে তোমার গুলিটা বন্দুক থেকে বের হয়ে যায়। ঠিক একইভাবে আমরা জানি যে প্রত্যেকটা অ্যাকশন ফোর্সের কি থাকবে, বিপরীত একটা রিয়াকশন ফোর্স থাকবে। ফলে গুলিটা যখন বন্দুক থেকে বের হয়ে যাবে তখন এই গুলি কিন্তু বন্দুকের উপরে আর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, রিয়াকশন ফোর্স প্রয়োগ করবে। তো এই প্রতিক্রিয়া বলের কারণে বন্দুকটা কি হয়, পিছনের দিকে কিছুটা সরে আসে। এই যে বন্দুকটা যে পিছনের দিকে যে বেগে সরে আসে, এই বেগটার নাম হচ্ছে পশ্চাৎ বেগ বলা হয়। মানে পিছন দিকে যে বেগে সরে আসে সেই বেগটার নাম হচ্ছে পশ্চাৎ বেগ। তাহলে বন্দুক হতে গুলি ছোড়া হলে গুলি সামনের দিকে যায়, কিন্তু বন্দুক পিছনের দিকে আসে কেন? এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসতে পারে। তাহলে এটার কি ব্যাখ্যা দিবে? তোমরা ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে ব্যাখ্যা দিতে পারো। আর আরেকটা ভাবে তুমি ব্যাখ্যা দিতে পারো, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে ব্যাখ্যা দিতে পারো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো এই যে আমি যে ব্যাখ্যাটা দিলাম ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দিয়ে যে ব্যাখ্যাটা দেওয়া হলো, সেটা কি ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন আমরা এটাকে আরেকটা ভাবে ব্যাখ্যা দিতে পারি, সেটা কি দিয়ে? ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে। তো আমরা এখানে বন্দুকের যে ভর সেটা আমরা ধরে নিলাম ক্যাপিটাল এম, আর বন্দুকটা কি বেগে পিছনের দিকে ফিরে আসবে, সরে আসবে, সেটাকে নামকরণ করলাম ক্যাপিটাল ভি। আর বন্দুক থেকে যে গুলিটা বের হয়ে যাবে সেই গুলির ভরকে আমরা নামকরণ করলাম ছোট হাতের এম। আর গুলিটা যে বেগে বের হয়ে যাবে বন্দুক থেকে সেই বেগটাকে নামকরণ করা হলো ছোট হাতের ভি। এগুলো ধরে নেওয়া হলো। আচ্ছা, এখন বলো তো ইনিশিয়ালি বন্দুক এবং গুলি কি অবস্থায় ছিল বলো, যখন তুমি ট্রিগার ছোড়ো নাই, এখন আর ট্রিগারে চাপ প্রয়োগ করো নাই। স্যার স্থির অবস্থায়। স্থির অবস্থায় ছিল স্যার। তখন তোমার ওই বন্দুক এবং গুলি দুইটাই স্থির অবস্থায় থাকবে। আচ্ছা বলো তো, স্থির অবস্থায় থাকলে কি আদি কোনো ভরবেগ পাওয়া যাবে বলো তো? আদি ভরবেগ? না স্যার। জি না স্যার। আদি না স্যার। ভরবেগ জি না পাওয়া স্যার। যাবে না, কেননা ভরবেগ তো ভর আর বেগের উপরে নির্ভর করে। তো এই জন্য দেখো, এটা হচ্ছে বন্দুকের যেহেতু আদি বেগ ভরবেগ। শূন্য স্যার। হ্যাঁ, বেগ শূন্য, আর এটা হচ্ছে গুলির আদি ভরবেগ। তাহলে এই টোটাল জিনিসটাকে আমরা কি বলছি? আদি ভরবেগের সমষ্টি। ওই যে সংঘর্ষের আগের যে ভরবেগ আর পরের ভরবেগ কি থাকে? পরস্পর সমান থাকে, যেটাই ভরবেগের সংরক্ষণ সূত্র। আর ডান দিকে তাহলে কি লেখা হয়েছে? এটা হচ্ছে বন্দুকের শেষ ভরবেগ, আর এটা হচ্ছে গুলির শেষ ভরবেগ। দেখো এই সমীকরণটা ক্লিয়ার হয়েছে কিনা? বাকিটা তো ক্যালকুলেশন, বাকিটা তো নিজেরা দেখতেই পাচ্ছ এখন। তাহলে আদি ভরবেগের সমষ্টি, বন্দুক এবং গুলির আদি ভরবেগের সমষ্টি কত হয়ে গেল? শূন্য হয়ে গেল। কেন? কেননা তারা ইনিশিয়ালি স্থির অবস্থায় ছিল, বেগ ছিল না। তো বেগ না থাকার কারণে বন্দুক এবং গুলি উভয়েরই আদি বেগ শূন্য হবে। আর আদি বেগ শূন্য হওয়ার কারণে আদি ভরবেগ কি হবে? শূন্য হয়ে যাবে। কিন্তু শেষ ভরবেগ কিন্তু থাকবে, কেননা গুলি একটা বেগে বের হয়ে যাবে, বন্দুকটা আবার একটা বেগে পিছনের দিকে সরে আসবে। তো এইটা ফাইনালি ক্যালকুলেশন করলে দেখো আমরা ফাইনালি কি রেজাল্টটা পেয়েছি, একটু বলো। এই সমীকরণ কি তথ্য দিচ্ছে তোমাকে? একটু একজন বলো দেখি, এই সমীকরণের অর্থ কি? ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস ছোট হাতের এম বাই ক্যাপিটাল এম ইন্টু ছোট হাতের ভি। ছোট হাতের ভি হচ্ছে গুলির বেগ, আর ক্যাপিটাল ভি হচ্ছে বন্দুকের বেগ। তো এই সমীকরণে বন্দুকের বেগ। হ্যাঁ, এখন এই সমীকরণে যে মাইনাস এসছে, এটা তাৎপর্য কি বলো একজন? এই মাইনাসের স্যার এই তাৎপর্য? বন্দুকের গুলি সেটা বিপরীত দিকে যাবে, পশ্চাৎ বন্দুক বেগ। যদি জি স্যার। সেটাতে যায় তার গুলি সামনের দিকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সবাই বলতে পেরেছো যে আসলে মূল কনসেপ্টটা হচ্ছে এই ভি, ছোট হাতের যে ভি, সেটা যেদিকে যাবে, অর্থাৎ গুলি যেদিকে যাবে, গুলির বেগ যেদিকে, ডিরেকশন যেদিকে, এই ক্যাপিটাল ভি এর ডিরেকশন তার বিপরীত দিকে, কেননা এখানে একটা মাইনাস সাইন এসছে। তো এই যে মাইনাস সাইনটা এসছে, এর অর্থ হলো যে তোমার গুলি যেদিকে যাবে বন্দুক তার পশ্চাৎ দিকে যাবে, পিছনের দিকে যাবে, বিপরীত দিকে যাবে। এই জন্য তোমার এখানে কি এসছে? মাইনাস সাইন এসছে। তাহলে তোমরা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে যদি পরীক্ষা কখনো আসে, তাহলে এই ম্যাথমেটিক্যাল এই ব্যাখ্যাটাও দিতে পারো, দুয়ে দুই পেয়ে যাবে। কিন্তু আমার পরামর্শ থাকবে ওই কনসেপচুয়াল ব্যাখ্যাটা দিবে, ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে ব্যাখ্যাটা দিলে সবচেয়ে ভালো হয়। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা অনেক সময়
অতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে না, যার জন্য ফিজিক্যাল যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করবে অনুধাবনমূলক প্রশ্নে। কিন্তু এটা দিয়ে ব্যাখ্যা দিলেও হবে, যদি তুমি সুন্দর করে লিখতে পারো তাহলে এটাও 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। তো বন্দুক হতে গুলি ছোড়া হলে গুলি সামনের দিকে যায় আর বন্দুক পিছনের দিকে যায় কেন, ব্যাখ্যা করো। এটা অনুধাবনমূলক প্রশ্ন এলে পরীক্ষায় পারা যাবে কিনা এটা আমাকে বলো। জি জি স্যার। স্যার। জি স্যার। পারা যাবে স্যার। হ্যাঁ, এই টাইপের আরো অনেকগুলো প্রশ্ন হয় না, এই যে আমরা নৌকা থেকে লাফ দিলে নৌকা পিছনের দিকে যায়, আরোহী সামনের দিকে যায় কেন, ব্যাখ্যা করো। এগুলো ব্যাখ্যা করতে পারবে না তোমরা, এই যে তৃতীয় সূত্র, জি স্যার। এইগুলো একটু দেখবে তোমরা। হ্যাঁ, আর এই সূত্রের দিয়ে একটা অঙ্ক দেখা যাবে না, অঙ্ক করতে পারবে না, যে একটা বন্দুকের ভর এত গ্রাম বলে দাও। একটা বন্দুকের ভর, বন্দুক অবশ্য ভারী থাকে, 1 কেজি 1.5 কেজি 2 কেজি ভর থাকে বন্দুকের। তো একটি বন্দুকের ভর ধরো 2 কেজি, বন্দুক হতে একটি গুলি যার ভর এত গ্রাম, গুলির ভর ছোট, গুলি অনেক ছোট থাকে, তো সেই গুলিটা বন্দুক হতে এত বেগে বের হয়ে গেল, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত বের করা যাবে না এই সমীকরণ ব্যবহার করে? জি স্যার। এই ছোটখাটো যে অঙ্কগুলো আমি মুখে বলছি, এগুলো আমি কিন্তু এখানে অঙ্কগুলো নিয়ে আসি নাই। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমরা বই থেকে করে নিবে। এগুলো অনেক সময় এমসিকিউ পরীক্ষা আসে, ভর্তি পরীক্ষাতে আসে, এই সূত্রগুলোর অঙ্ক এমসিকিউতে আসে, ভর্তি পরীক্ষাতে আসে। তো এই সূত্রগুলোর দু একটা অঙ্ক তোমরা বাসায় অবশ্যই দেখে নিবে। ওকে, আচ্ছা, এবারে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি টপিক আজকে আমরা একটু আলোচনা করব। এটা আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই টপিকটাই। তো টপিকটার নাম হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত, বা শুধু ঘাত বলা হয়। আচ্ছা, এখন বল, ঘাত বল কাকে বলে? এই সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো, যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল অত্যন্ত কম তাকে ঘাত বল বলে। কি বললাম? যে বলের মান খুবই বেশি, মানে বলের মানটা অনেক বড় একটা মান উৎপন্ন হয় বা তৈরি হয়, কিন্তু ক্রিয়াকালটা কি অত্যন্ত কম, এই জাতীয় বলের নামই হচ্ছে তোমার ঘাত বল। যেমন এটার উদাহরণ কি হতে পারে? অনেকগুলো উদাহরণ হতে পারে। যেমন সংঘর্ষ স্যার। হ্যাঁ, দুটি বস্তুর মধ্যে যে সংঘর্ষ হয়, এই সংঘর্ষের ফলে যে বলটা উৎপন্ন হয় সেটা কিন্তু একটা ঘাত বল, কেননা এই বলের মানটা কিন্তু অনেক বেশি, কিন্তু সংঘর্ষের যে ক্রিয়াকাল এটা কিন্তু অনেক ক্ষুদ্র সময়। যেমন ক্রিকেট, তোমরা যে ক্রিকেট খেলো, ক্রিকেট ব্যাট দিয়ে যদি বলকে আঘাত করা হয়, তাহলে বলো তো বল আর ব্যাটের সংস্পর্শ কাল কত বড়, বলো তো কত? 1 সেকেন্ডেরও অনেক স্যার ভাগ অনেক হয় কম। না? তার মানে কি, যে বল আর ব্যাট যে সংস্পর্শে থাকছে সেটা খুবই কম, কম সময়। তার মানে কি ক্রিয়াকালটা অনেক কম, কিন্তু বলের উপরে যে ব্যাট কর্তৃক যে বলটা প্রযুক্ত হচ্ছে, বলের মানটা কি অনেক বড় একটা মান তৈরি হয় না? তাহলে এই বলের মানটা কি অনেক বড়, কিন্তু ক্রিয়াকাল বলের মানটা বড় হচ্ছে, পক্ষান্তরে আবার ক্রিয়াকালটা কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে এই জাতীয় বলকে আমরা কি বল বলবো? ঘাত বল বলবো। তাহলে ঘাত বলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুইটা শর্ত আছে, কন্ডিশন আছে। তাহলে কন্ডিশন দুইটা কি? এক নাম্বার কন্ডিশন হচ্ছে যে বলের মান অনেক বড় হবে, আর 2 নাম্বার হচ্ছে ক্রিয়াকাল কি হবে? অত্যন্ত কম হবে। তাহলে এই জাতীয় বলকে আমরা কি বল বলবো? ঘাত বল বলবো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা কনসেপ্টটা? ঘাত বল কাকে বলে? 1 মার্কের জন্য জ্ঞানমূলক প্রশ্ন। জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষা আসে। কি প্রশ্ন? দেখাও যে সকল ঘাত বলই বল, কিন্তু সকল বল ঘাত বল নয়, ব্যাখ্যা করো। তাহলে এটা কি ব্যাখ্যা দিবে বলো? স্যার এই শর্তগুলো খাটছে না, এগুলা দেখাবো হ্যাঁ, অন্যান্য বলের ক্ষেত্রে। হ্যাঁ, অন্যান্য বলের ক্ষেত্রে তো সকল বল তো ঘাত বল হবে না, তাই না? ঘাত বল হতে হলে অবশ্যই আমাদের কয়টা কন্ডিশন থাকতে হবে? দুইটা। একটা হচ্ছে যে বলের মান অনেক বেশি হতে হবে। আচ্ছা, ধরো বলের মান অনেক বেশি কিন্তু ক্রিয়াকাল বেশি, ওটা কিন্তু ঘাত বল না। মানে দুইটা কন্ডিশনই স্যাটিসফাই হতে হবে, বলের মানটাও বড় হতে হবে, ক্রিয়াকালটাও কম হতে হবে, তবেই সেই বলটাকে আমরা কি বল বলবো? ঘাত বল বলবো। তো নর্মাল যে কোনো ফোর্সের ক্ষেত্রে তো সেটা বলের মান বড় হতে পারে, আবার ছোট হতে পারে, কিন্তু ক্রিয়াকাল যদি বেশি হয় তাহলে সেই বলগুলোকে অবশ্যই আমরা ঘাত বল বলবো না। সুতরাং সকল ঘাত বল বল হবে, কিন্তু সকল বল কিন্তু ঘাত বল নয়। তাহলে এই সংজ্ঞা দিয়ে কিছু কথাবার্তা বলে ব্যাখ্যাটা দিয়ে দিবে, তাহলে 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। তো ঘাত বলের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এবারে নেক্সট টপিকটা দেখো, যে বলের ঘাত বা শুধু ঘাত কাকে বলে? বলের ঘাত বা শুধু ঘাত কাকে বলে? সংজ্ঞাটা এখানে লিখে দিয়েছি, দেখো, যে ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বল। ঘাত বল আর কার গুণফল? এর ক্রিয়াকালের গুণফল, মানে ওই ঘাত বল উৎপন্ন হতে যে সময়টা লাগছে, এই ঘাত বল আর এই ক্রিয়াকালের যে গুণফল, এই গুণফলটাকে বলা হচ্ছে বলের ঘাত। তো সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখো, জে ইকুয়াল টু
এফ ডিটি লিখতে পারি। বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, বলের ঘাতকে যে দিয়ে প্রকাশ করা হয়। আর এই এফটাকে তাহলে কি বলা হচ্ছে বলো? এটা কি যে কোনো ফোর্স নাকি যে কোনো বল নাকি ঘাত বল? ঘাত বল স্যার। ঘাত হ্যাঁ বল। হ্যাঁ, এটা কিন্তু ঘাত বল, যে কোনো ফোর্স নয় কিন্তু। এখানে সংজ্ঞায় লেখা আছে দেখো, ঘাত বল। বি কেয়ারফুল, এটা কিন্তু বইতে ভুল আছে, কোনো কোনো বইতে সংজ্ঞাটা ভুল আছে, এই জন্য আমি লিখে দিয়েছি। ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। কিছু কিছু বইতে বইতে লেখা আছে বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। ওই বল কোন বল? ওটাতে যে কোনো বল হইতে পারে। এই জন্য স্পেসিফিক্যালি এখানে অবশ্যই তোমাকে বলে দিতে হবে যে ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। আচ্ছা, তাও বলের ঘাতকে কি দিয়ে প্রকাশ করলাম আমরা? জে দিয়ে। তাহলে জে ইকুয়াল টু এফ ইন্টু ডিটি পেয়ে গেলাম, যেখানে এফটাকে বলা হচ্ছে ঘাত বল। আর এই ডিটিটা কি বলতো? ডিটি কেন লিখেছি, টি কেন স্যার লিখলাম? অতি ক্ষুদ্র সময় স্যার তার জন্য। ক্ষুদ্র সময়ের ব্যবধান। হ্যাঁ, মানে ক্রিয়াকালটা তো অনেক ক্ষুদ্র, অনেক কম, এই জন্য আমরা এখানে এই ক্যালকুলাসের ভাষায় আমরা এখানে ডিটি লিখেছি, ডিটি লিখেছি আমরা। আচ্ছা, তো বলো তো বলের ঘাত কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? এই সমীকরণ থেকে বলো, মুখস্থ বলবে না, এই সমীকরণ থেকে বলো। বলের ঘাত কি রাশি? ভেক্টর রাশি স্যার, ভেক্টর রাশি স্যার। ভেক্টর রাশি স্যার। আচ্ছা, কেন ভেক্টর রাশি ব্যাখ্যা দাও। যেহেতু স্যার বল একটা ভেক্টর রাশি স্যার, সেহেতু স্যার এখানে বলের ঘাতটা হবে ভেক্টর রাশি। এখানে দুইটা রাশি আছে, একটা হচ্ছে ঘাত বল আর একটা হচ্ছে ক্রিয়াকাল। তো ক্রিয়াকাল মানে কি? সময়। সময় তো স্কেলার রাশি, কিন্তু বল তো একটা ভেক্টর রাশি। তো কোনো ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে কি হয়? এফ আর ডিটি কি দুটা একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশির গুণফল না? তাহলে এফ আর ডিটি ভেক্টর রাশি হবে স্যার। একটি ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করলে কি হয়? একটি ভেক্টর রাশি তৈরি হয়। এটা কোথায় শিখেছি আমরা বলো? জি স্যার, কোথায় শিখে এসেছি স্যার আমরা? ভেক্টরে শিখেছি স্যার। ভেক্টরে শিখে এসেছি, এটা মনে রাখবে কনসেপ্ট গুলো। তাহলে যে কোনো ভেক্টর রাশিকে যদি একটি স্কেলার রাশি দ্বারা গুণ করা হয় তাহলে একটা ভেক্টর রাশি তৈরি হবে। সুতরাং বলের ঘাত হচ্ছে একটি কি রাশি? ভেক্টর রাশি। ক্লিয়ার? আচ্ছা, এখন বলের ঘাতের একক কি, মাত্রা কি বের করতে পারবে না? বলের ঘাতের একক কি বলো? জে এর একক কি? স্যার নিউটন সেকেন্ড। রাইট, ভেরি গুড, নিউটন সেকেন্ড। আর মাত্রা কি? বলের মাত্রা আর সময়ের মাত্রা গুণ করে দিবে। বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর সময়ের মাত্রা হচ্ছে টি, ক্যাপিটাল টি। তাহলে এম এল টি ইনভার্স 2, তাহলে এম এল টি ইনভার্স 1 হয়ে যাবে বলের ঘাতের মাত্রা। তাহলে একক মাত্রা দেখবে, হ্যাঁ একক মাত্রা দিয়ে কিন্তু পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে। আচ্ছা, এবারে দ্বিতীয় আর একটা পয়েন্ট দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে 2 মার্কের জন্য, এবং অনেক সময় এমসিকিউ তে আসে এই যে এই টপিকটা থেকে। আচ্ছা, এখন কি কি লেখা হয়েছে দেখো, আমরা এখানে বের করতে চাচ্ছি বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক। কার সাথে কার সম্পর্ক? বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক। আচ্ছা, তো আমরা ক্যালকুলাসের ভাষায় এই উপরের সমীকরণটাকে, এই যে জে ইকুয়াল টু এফ ডিটি, এটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় আমরা এখানে ইন্টিগ্রাল সাইন দিয়ে লিখেছি। ইন্টিগ্রাল, যেহেতু তোমার ডিটি একটা সময় ব্যবধান, সুতরাং আমরা ওটাকে একটা ইন্টিগ্রাল সাইন দিয়ে ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল বলের ঘাতটা আমরা পেয়ে যাব। তাহলে এই জন্য জে ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডিটি, উপরের লাইনটাই লিখেছি আমরা যে এফ ডিটি, কিন্তু এখানে কি করা হয়েছে? ইন্টিগ্রেশন করা হচ্ছে। ইন্টিগ্রেশন কেন করা হচ্ছে? এই যে সময় ব্যবধান ডিটি, তার মানে এই ঘাত বল উৎপন্ন হওয়ার একটা ইনিশিয়াল সময় থাকবে এবং আর একটা ফাইনাল সময় থাকবে। তো যেহেতু এখানে ডি এর সাথে টি আছে, পরিবর্তনশীল রাশির সময়, এই জন্য লিমিটের মানগুলো সময় এককে বসাতে হবে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে টি ইনিশিয়াল, আর আপার লিমিটে হচ্ছে তোমার টি ফাইনাল। আচ্ছা, এখন বলো তো এই যে এই এফ এর পরিবর্তে আবার আমরা এখানে কি লিখেছি একটু বলো, খেয়াল করো, এফ এর পরিবর্তে কি লেখা আছে বলো ডান দিকে? স্যার ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনে হার। ভরবেগের পরিবর্তনে হার স্যার, হার স্যার। স্যার হার। ভরবেগের পরিবর্তনে হার, এটা কোন সূত্র থেকে লেখা হয়েছে বলো? এফ এর স্যার পরিবর্তন, নিউটনের দ্বিতীয় স্যার, সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, হ্যাঁ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে স্যার। একই কনসেপ্ট কিন্তু বারবার বিভিন্ন জায়গায় আসতেছে, হ্যাঁ মনে রাখবে এইগুলো। এটা দ্বিতীয় সূত্রে লেখা হয়েছে। দ্বিতীয় সূত্রের মূল কনসেপ্টটা কি? যে কোনো বস্তুর উপরে যে বল প্রযুক্ত হয়, এর ফলে এর বস্তুটার যে ভরবেগের পরিবর্তনে হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো সমানুপাতিক নিলে ফাইনালি ওই কে এর মানটা কত আসে? 1 আসে না? এই জন্য আমরা ফাইনালি কি লিখতে পারি? যে প্রযুক্ত বল আর ভরবেগের পরিবর্তনে হার পরস্পর সমান হবে। এই জন্য এফ এর পরিবর্তে কি লেখা হয়েছে? ডিডিটি অফ পি ভেক্টর লেখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে লিমিটের মানগুলো কিন্তু এখন আর সময়তে নাই, খেয়াল করো। আমার বাম দিকে লিমিটের মানটা ছিল টি ইনিশিয়াল টি ফাইনাল, আপার লিমিট লোয়ার লিমিট, টি ফাইনাল টি ইনিশিয়াল।
কিন্তু ডান দিকে দেখো টি ফাইনাল আর টি ইনিশিয়াল কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কারণটা হলো এই যে তুমি যে এফ এর পরিবর্তে ডিডি টি অফ পি লিখলে, এখন এই ডিটি আর নিচের এই ডিটি কি কাটাকাটি হয়ে যাচ্ছে? তাহলে ডিটি আর ডিটি কাটাকাটি হয়ে গেলে কি সময় আর এখন আছে ওখানে? বলো, সময় কি পরিবর্তনশীল রাশি হিসেবে ওখানে থাকছে? থাকছে না। না স্যার। তাহলে কে এসছে এখন বলো? এই যে ডি এর সাথে কে আছে এখন বলো? ডি এর সাথে কি স্যার আছে? ভরবেগ স্যার। ভরবেগ আছে। ভরবেগ। এই জন্য তোমার লিমিটটা এখন ভরবেগে রূপান্তর হয়ে যাবে। তার মানে লিমিটটা কোন এককে রাখবে এটা কার উপরে ডিপেন্ড করছে বলো? স্যার পরিবর্তনশীল রাশি তার উপরে। হ্যাঁ, পরিবর্তনশীল রাশি কে? এখন পরিবর্তনশীল রাশি কি দিয়ে বুঝবো? এই যে ডি এর সাথে ডি এর ডান দিকে যে রাশিটি থাকে, এই যে ডি এর ডানে যে রাশিটি থাকে, এটাই হচ্ছে পরিবর্তনশীল রাশি। তাহলে আমার এই প্রথম সমীকরণে ডি এর ডানে কে ছিল? সময়, যার জন্য লিমিট সময় ছিল। এখন তার সময় নাই, সময় তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কাটাকাটি হচ্ছে। তার মানে এখানে ভরবেগ এসছে, তাই না? এই জন্য এই যে ভরবেগ ডিপিটা এখানে থেকে যাচ্ছে, এই যে ডিপি থেকে যাচ্ছে। তাহলে লিমিটের মানগুলো এই ভরবেগে নিয়ে আসতে হবে। তো টি ইনিশিয়াল সময় যে ভরবেগ সেটা হচ্ছে টি ইনিশিয়াল, আর ফাইনাল সময় যে ভরবেগ সেটা হচ্ছে পি ফাইনাল। ভেক্টর সাইন দিয়ে লিখেছি কিন্তু আমরা এখন। আচ্ছা, এখন এটা সূত্র অ্যাপ্লাই করো। ইন্টিগ্রেশন ডিপি মানে কি? ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি হয় বলো? না ভুলে গেছো? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিএক্স এক্স। হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিএক্স মানে ডিপি পি হবে। তার ইন্টিগ্রেশন ডিপি মানে পি হবে, আর এই লিমিটের মানগুলো বন্ধনীতে দেখাতে হবে। এবারে মানগুলো অ্যাপ্লাই করো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি দেখো পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তার মানে কি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ মানে কি? তাহলে এটা এই জিনিসটা কি আসলে বলো তো? ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। তাহলে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম দেখো, জে ইকুয়াল টু ডেল পি। তার মানে কি আমরা বলতে পারি না যে বলের ঘাত কি? বলো, কি বলতে পারি? স্যার বলের ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগের পরিবর্তনের সমান স্যার। হ্যাঁ, সমান, নট সমানুপাতিক। অনেকে কিন্তু সমানুপাতিক বলে। বলের ঘাত অবশ্যই কার সমান? ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগের সমান না, কিন্তু ভরবেগের পরিবর্তনের সমান। এটা লিখে রাখবো, বাংলা ভাষায় বাক্যটা লিখবে এখানে। এই জে ইকুয়াল টু ডেল পি, এটা লিখার পরে তোমরা একটা বাক্য লিখে রাখো যে অর্থাৎ বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ঠিক আছে, মনে থাকবে? এই পর্যন্ত লিখলে তুমি দুয়ে দুই পেয়ে যাবে। তাহলে বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে যে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। এখন এই যে কনসেপ্টটা আমরা শিখলাম, এই কনসেপ্টটা কয়েকটা জায়গায় প্রয়োগ হবে, এটা একটু মনে রাখো। হ্যাঁ, এবারে অঙ্ক করার জন্য আমরা এটাকে কি লিখতে পারি? এই যে বলো, পি ফাইনালের পরিবর্তে আমরা কি লিখবো? শেষ ভরবেগ। তো ভরবেগ মানে কি? ভর আর বেগের গুণফল। তো যে বস্তুটা আমার এখানে বিবেচনা করবে সেই বস্তুর ভর আর এই বস্তুটা যে বেগে গতিশীল, ফাইনাল যে বেগ, সেই বেগ দ্বারা গুণ করলে আমরা শেষ ভরবেগ পেয়ে যাব, এমভি পেয়ে যাব। এমভি এফ দিয়ে লিখেছি আমরা, ফাইনাল ভেলোসিটি। আর পি ইনিশিয়ালের জায়গায় তোমরা কি লিখবে? এম ইনটু আদি বেগ। তাহলে এই সমীকরণটা আমরা কেন লিখলাম বলো? এই সমীকরণটা দিয়ে কি করব আমরা বলো? স্যার ম্যাথমেটিক্স করব নাকি? হ্যাঁ, অঙ্ক করব। যে বলা হলো যে এত কেজি ভরের একটি বস্তু এত বেগে গতিশীল হয়ে কোন একটা ওয়ালে এত বেগে ধাক্কা খেলো বা সংঘর্ষে লিপ্ত হলো, এত বেগে গিয়ে সংঘর্ষে লিপ্ত হলো। এখন চেয়েছে যে বলের ঘাত কত। তাহলে ওই যে তোমার বস্তুটার যে ভর সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আর কি বেগ নিয়ে গতিশীল ছিল সেটা আদি বেগ, ওই যে ভি ইনিশিয়াল। আর ফাইনালি কি বেগে সে গতিশীল হয়েছে ধাক্কা খাওয়ার পরে, সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে এই সমীকরণ ব্যবহার করলে আমরা কি পেয়ে যাব? বলের ঘাত পেয়ে যাব। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু দেখবে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু অঙ্কগুলো নিয়ে আসি নাই, তোমাদের অঙ্কগুলো দেখতে হবে, এটা আমি মুখে বলে দিচ্ছি। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে কি কি শিখলাম বলো? এখান থেকে আমরা কি কি শিখলাম? যে বলের ঘাত, ঘাত বল কাকে বলে আমরা এটা শিখলাম। এরপরে বলের ঘাত কাকে বলে আমরা সেটা শিখলাম। বলের ঘাতকে কিভাবে প্রকাশ করা হয় ম্যাথমেটিক্যাল আমরা সেটা শিখলাম। আর বলের ঘাতের সাথে ভরবেগের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা এখান থেকে শিখে গেলাম। এবং এখান থেকে অঙ্ক করার জন্য যে ফর্মুলাটা প্রয়োজন, সেই ফর্মুলাটা আমরা এখান থেকে জেনে গেলাম। এই ফর্মুলার অঙ্ক তোমরা বাসায় দেখে নেবে। ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা ক্লিয়ার? এখন এই কনসেপ্টটা ব্যবহার করে দেখো, এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটি টপিকের দিকে যাচ্ছি। দেখো, এই টপিকটাও তোমাদের 9-10 ছিল কিনা। তোমরা মহাশূন্য যানে রকেটের অভিযান বা রকেটের যে গতি, এতে কি পড়েছে তোমরা? 9-10 ছিল এটা, মহাশূন্য অভিযানের রকেটের গতি। রকেটে রকেটে তো তোমার তরল হাইড্রোজেন এবং অক্সিজেন ইউজ করা হয়। তো এই তরল হাইড্রোজেন এবং অক্সিজেনকে একটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে
মিশিয়ে তোমার এখানে প্রচন্ড চাপে গ্যাস তৈরি করা হয়। এখন এই গ্যাসটাকে তোমার এই রকেট থেকে বের করার জন্য তার উপর একটা ফোর্স প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে অ্যাকশন ফোর্স। তো গ্যাস যখন রকেট থেকে নির্গত হয়, পিছন দিয়ে নির্গত হয়, তখন গ্যাস আবার রকেটের উপরে কি প্রয়োগ করে বলো তো? এটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যেটাকে আমরা বাংলা ভাষায় ধাক্কা জি বলি, স্যার। বা ধাক্কা ইংলিশে থ্রাস্ট বলা হয়। এখন এই যে প্রতিক্রিয়া, যে বলটা রকেটের উপরে প্রযুক্ত হচ্ছে, এই প্রতিক্রিয়া বলের কারণে কিন্তু রকেটটা উপরের দিকে গতিশীল হয়। তাহলে তরল এখানে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হচ্ছে? তরল হাইড্রোজেন এবং অক্সিজেন। তো সেটাকে একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে প্রচন্ড চাপ প্রয়োগ করা হয়। তো প্রচন্ড চাপ প্রয়োগ করলে এই তরল হাইড্রোজেন, নাইট্রোজেন এরা গ্যাসে রূপান্তরিত হয়। এই গ্যাসটাকে তোমার এই রকেট থেকে বের করার জন্য তার উপরে মেকানিক্যাল ব্যবস্থার মাধ্যমে ফোর্স প্রয়োগ করা হয়, যেটাকে বলা হচ্ছে অ্যাকশন ফোর্স। তো এই যে গ্যাস যে পিছন দিয়ে নির্গত হচ্ছে, এই যে চিত্রে দেখানো হচ্ছে, দেখো এই যে পিছন দিয়ে যে গ্যাসটা নির্গত হয়ে যাচ্ছে, যে পিছনের দিক দিয়ে ডটেড লাইন দিয়ে বোঝানো হচ্ছে, তাহলে এই গ্যাস নির্গত হওয়ার সময় রকেটের উপরে কি একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে না? এই যে প্রতিক্রিয়া বল। আচ্ছা, এখন বলো তো, এই গ্যাস নির্গত হওয়ার সময় রকেটের উপরে যে প্রতিক্রিয়া বলটা প্রযুক্ত হবে, এই প্রতিক্রিয়া বলের মানটা কেমন হবে বলো তো? অনেক ক্ষুদ্র মান নাকি বৃহৎ মান তৈরি হবে বলো? এই যে ধাক্কাটা স্যার যেটা, বৃহৎ মান। তাহলে এই যে ধাক্কা যেটা প্রযুক্ত হচ্ছে, বা যে প্রতিক্রিয়া বলটা এই রকেটের উপরে প্রযুক্ত হচ্ছে, সেটাকে কি আমরা ঘাত বল বলতে পারি না? জি স্যার। কেন কেন বলতে পারি? স্যার ক্ষুদ্র এখানে সময়ে ক্রিয়াকাল অর্থাৎ কম, বেশি কিন্তু পরিমাণে স্যার বল প্রয়োগ হচ্ছে। বলের মান অনেক বেশি স্যার, এই জন্য। হ্যাঁ, কেননা এই নির্গত গ্যাসগুলো কিন্তু তীব্র গতিতে বের হয়ে যাচ্ছে। এর ফলে তোমার এই রকেটের উপরে যে ধাক্কাটা প্রযুক্ত হচ্ছে, এই ধাক্কার যে ক্রিয়াকাল, এটা কিন্তু অনেক কম সময়, অনেক ক্ষুদ্র সময়, 1 সেকেন্ডের অনেক ভাগের 1 ভাগ। তার মানে সময়টা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র। কিন্তু এর ফলে এই রকেটের উপরে যে ধাক্কাটা প্রযুক্ত হচ্ছে, এই যে এফটা যে প্রযুক্ত হচ্ছে, এই বলের মানটা কিন্তু অনেক বড়। সুতরাং আমরা এটাকে অবশ্যই, এই ধাক্কাটাকে আমরা কি বল বলবো? প্রতিক্রিয়া বল তো অবশ্যই বলবো, ধাক্কাও আমরা বলতে পারি, এবং সাথে সাথে আমরা এটাকে কি বল বলবো, আর একটা নামকরণ করবো, সেটা হচ্ছে ঘাত বল। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, কেন আমরা এটাকে ঘাত বল বলছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এখন আমরা এখানে দেখো, একটা জিনিস আমরা ধরে নিচ্ছি একটা গাণিতিক সমীকরণ বোঝানোর জন্য, যে তোমার ডিটি সময় এখানে যে গ্যাস নির্গত হচ্ছে, সে নির্গত গ্যাসের যে ভর বা যে জ্বালানি ব্যবহার হচ্ছে, সে জ্বালানির ভর হচ্ছে তোমার ডিএম। ক্যালকুলাস আনার জন্য আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জ্বালানি ব্যবহার করছি, সেটা আমরা ধরে নিলাম যে ডিটি সময় নির্গত গ্যাসের যে ভর, মানে যে জ্বালানিটা ব্যবহার হচ্ছে এখানে এই রকেটের উপরে ধাক্কা প্রয়োগ করার জন্য, সেটা কত ধরে নিলাম আমরা? ডিএম। আচ্ছা, তাহলে এখন বলো তো, এই সমীকরণটা আমি কি লিখেছি বলো? এই সমীকরণটা কি বলো? জে ইকুয়াল টু এফ ডিটি। আগের কনসেপ্ট থেকে নিয়ে আসো। স্যার ঘাত বল। হ্যাঁ, ঘাত বল নাকি বলের ঘাত? জে বলের ঘাত, আর এফটাকে আমরা বলের কি ঘাত। বলবো? হ্যাঁ, আর এফটাকে আমরা কি ঘাত বলবো? বল। ঘাত বল বলবো, গাদ রাইট? বল স্যার। ঘাত বল। এফটা ঘাত বল, আর ডিটিটা হচ্ছে ক্রিয়াকাল। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময় ব্যবধান আমরা ধরে নিয়েছি। তার মানে আমরা এই বাক্যটা লিখেছি কার সাথে কার সম্পর্ক? বলের ঘাতের সাথে ঘাত বলের সম্পর্ক। ঠিক আছে, জে ইকুয়াল টু এফ ডিটি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে যে গ্যাসটা নির্গত হচ্ছে, এই নির্গত গ্যাসের একটা কনস্ট্যান্ট বেগ আমরা ধরে নিয়েছি, সেটা হচ্ছে ভি। এই যে পিছন দিয়ে যে গ্যাসটা নির্গত হবে, এই নির্গত গ্যাসের যে বেগ, সেই বেগটাকে আমরা নামকরণ করেছি ভি। আচ্ছা, এখন বলো তো, এখানে তো এই রকেট তো তোমার জ্বালানি যে ব্যবহার করবে, এই জ্বালানি ব্যবহারের হার কি সবসময় একই থাকবে না? এটা পরিবর্তন হয়। তথা তথা পরিবর্তন হয়। তথা এই রকেট যে টোটাল যে একটা সিস্টেম, এই সিস্টেমের ভর কি সবসময় একই থাকে না পরিবর্তন হতে থাকে বলো তো? এই ভর স্যার পরিবর্তন হয়। পরিবর্তন হয়, যেহেতু জ্বালানি ব্যবহার হচ্ছে। জ্বালানি ব্যবহার হলে তো রকেট থেকে জ্বালানি পরিমাণ কমে যাচ্ছে, তাই না? তার মানে সিস্টেমের ভর কি হচ্ছে? কমে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা এই ডিএমটাকে যদি আমরা ভরের পরিবর্তন আমরা হিসাবে এখানে ইন্ডিকেট করি, তাহলে ভরের পরিবর্তনকে কি দিয়ে গুণ করা হচ্ছে? গ্যাস যে ধ্রুব বেগে বের হয়ে যাচ্ছে, সেটা দ্বারা গুণ করা হচ্ছে। তাহলে ফাইনালি এই টোটাল এই দুইটার গুণফলকে আমরা কি বলবো? ডিএম ইন্টু ভি। এই গুণফলকে আমরা কি নামকরণ করতে পারি একটু আমাকে বলো, আগের কনসেপ্ট থেকে একটু নিয়ে আসতে হবে। স্যার বলের ঘাত স্যার। হ্যাঁ, বলের ঘাত বলতে পারি, এবং এটা বলতে পারি না ভরবেগের পরিবর্তন? জি স্যার। জি স্যার, জি স্যার বলতে পারি স্যার। কেন পারি?
স্যার এখানে স্যার ভর তো বলের পরিবর্তনশীল ঘাত রাশি হচ্ছে স্যার। স্যার ভরবেগের পরিবর্তনের সমান স্যার। হ্যাঁ, আচ্ছা, ভর বেগ মানে কি? ভর আর বেগের গুণফল না? জি স্যার। এখন যদি ভর পরিবর্তন না হয়, বেগ যদি পরিবর্তন হয়, তাহলে ভর বেগ পরিবর্তন হবে। আবার বেগ জি যদি স্যার। পরিবর্তন স্যার। না হয়, বেগ যদি পরিবর্তন না হয়, ভর যদি পরিবর্তন হয়, তাহলে কি ভর বেগের পরিবর্তন হবে? তা আমার এই জি সমীকরণে স্যার। দেখো তো কার পরিবর্তন হচ্ছে বলো? ভরের পরিবর্তন হচ্ছে না স্যার বেগের ভরের পরিবর্তন পরিবর্তন হচ্ছে? হচ্ছে। স্যার ভরের ভরের পরিবর্তন হচ্ছে স্যার। ভরের ভরের পরিবর্তন। পরিবর্তন। হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে না। একটা কনস্ট্যান্ট বেগে গ্যাসগুলো নির্গত হয়ে যাচ্ছে, পিছন দিয়ে নির্গত হচ্ছে কনস্ট্যান্ট বেগে, যেটাকে আমরা নামকরণ করেছি ভি। কিন্তু এখানে ভরের পরিবর্তন হবে। তো ভরের পরিবর্তনকে যদি বেগ দিয়ে গুণ করো, বেগ কনস্ট্যান্ট কিন্তু ভর তো পরিবর্তন হচ্ছে। এই ভর পরিবর্তন হওয়ার কারণে আমার এখানে কি হচ্ছে, তোমার এই টোটাল জিনিসটাকে এখন আমরা ভর বেগের পরিবর্তন হিসেবে আমরা ইন্ডিকেট করব। তাহলে এই যে জে এর পরিবর্তে এটা লেখা হয়েছে, মানে জে মানে কি? বলের ঘাত। বলের ঘাত কার সমান? ভরবেগের পরিবর্তনের সমান। এই জন্য জে এর পরিবর্তে এখানে লেখা হয়েছে ডিএম ইন্টু ভি। তাকে এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? আর ডানে যা আছে সেটাই কিন্তু লেখা হয়েছে, দেখো, এফ ইন্টু ডিটি। তাহলে ফাইনালি আমরা এই সমীকরণ থেকে এফ সমান কি এটা লিখতে পারি কিনা একটু আমাকে বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই এফটা কি? চিত্রে দেখো, এই এফটা কি? ঘাত বল বা ধাক্কা বা প্রতিক্রিয়া বল। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আর এখন এখানে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটি আমরা নিয়ে আসছি, যে রাশিটি তৈরি করেছি, এই রাশিটাকে আমরা কি নামকরণ করব বলো? ডিএম বাই ডিটি। ডিএম বাই ডিটি মানে হচ্ছে এটা জ্বালানি ব্যবহারের হার। এই ডিএম বাই ডিটি কে কি বলা হচ্ছে? জ্বালানি ব্যবহারের হার। অর্থাৎ তুমি এখানে কি পরিমাণ জ্বালানি ব্যবহার করছো, এই সেই ডিএম বাই ডিটি কে সেই জ্বালানি ব্যবহারের হার বলা হচ্ছে। আর ভিটাকে কি বলা হচ্ছে? নির্গত গ্যাসের বেগ। তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে কি বের করতে পারি? রকেটের উপরে কি পরিমাণ ধাক্কা প্রযুক্ত হচ্ছে বা প্রতিক্রিয়া বল প্রযুক্ত হচ্ছে বা ঘাত বল স্যার উৎপন্ন এই হচ্ছে। সমীকরণে স্যার, স্যার এই সমীকরণে এম এর মান কি স্যার? এই গ্যাসের ভর স্যার। হ্যাঁ, এই এই এমটা হচ্ছে, এই ডিএমটা হচ্ছে জ্বালানি ব্যবহারের ভর এই সমীকরণে। আর আর কিন্তু পরের লাইনে স্যার ওই যে এমটা হচ্ছে রকেটের ভর। হ্যাঁ, না, পরের লাইনে রকেট বলতে আসলে আসলে বোঝানো হচ্ছে রকেটের মধ্যে যা কিছু আছে সবকিছু মিলে ওই সিস্টেমটার ভর তথা রকেটের ভর, মানে জ্বালানি জি সহ, স্যার। কিন্তু জ্বালানি সহ, জ্বালানি সহ। আচ্ছা, এখন বলো তো, এই যে রকেটের উপরে যে ধাক্কাটা প্রযুক্ত হচ্ছে, তাহলে এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক করব আমরা। ধাক্কা, কি পরিমাণ ধাক্কা প্রযুক্ত হচ্ছে রকেটের উপরে, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো, কোন মুহূর্তে রকেটের ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে ওই মুহূর্তে রকেটের ত্বরণ কত সেটা আমরা বের করতে পারি। এখন কোন মুহূর্তের ভর কেন, কোন মুহূর্তের ভর কেন নেওয়া হচ্ছে বলো? কেননা ভর তো পরিবর্তন হচ্ছে এই সিস্টেমটার। জি কেননা স্যার। তুমি তো জ্বালানি আবার পরিবর্তনশীল। ধরো ধরো তুমি জি 5 স্যার। মিনিট, ধরো তুমি 5 মিনিট এই রকেটটা চালনা করেছে, এর ফলে যে পরিমাণ জ্বালানি ব্যবহার হয়েছে, তারপরের 5 মিনিটে কি আরো বেশি জ্বালানি ব্যবহৃত হবে, ফলে এই সিস্টেমটার ভর কি হবে? কমে যাবে। তো ভর পরিবর্তন হলে এই রকেটের ত্বরণেরও আবার কি হয়? পরিবর্তন হয়। সেটাই এই যে পরের সমীকরণটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো কিভাবে করছি। দেখো, এই যে এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এফ এর পরিবর্তে কি লিখতে পারি? আমরা এম এ লিখতে পারি। ঠিক এম এ। আছে? এই যে এম, এখন রকেটের ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে এম এর এফ এর পরিবর্তে কি লিখতে পারি? এই যে এফ, উপরে যে সমীকরণ এফ, তার পরিবর্তে কি লিখবো আমরা? এম এ। আর ডানে যা আছে সেটা লিখে দাও। তাহলে ফাইনালি আমরা এ ইকুয়াল কি লিখতে পারি বলো? এই সমীকরণটা লিখতে পারি কিনা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই সমীকরণ কি তোমাকে মানে তথ্য দিচ্ছে বলো? এই সমীকরণ থেকে কি শিখতে, কি বের করবে বলো? এটা ব্যবহার করে তুমি কি বের করবে? স্যার কোনো একটা মুহূর্তে স্যার রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ স্যার। হ্যাঁ, কোন একটা মুহূর্তে রকেটের ত্বরণ কত হবে সেটা বের করার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করব। আচ্ছা, এখন বলো তো, রকেটের ছোট ত্বরণ হাতের এমটা কি জ্বালানির ভর নির্দেশ করে? কোনটা? এই ডিএম বাই ডিটি ছোট জ্বালানি হাতের। ব্যবহারের হার। ডিএম বাই ডিটি জ্বালানি ব্যবহারের হার। আর এই ক্যাপিটাল এমটা হচ্ছে টোটাল সিস্টেমটার ভর। টোটাল সিস্টেমটার বুঝতে ভর। টোটাল সিস্টেমটার ভর মানে যে কোনো, এখন বলো এখান থেকে বলো রকেটের ত্বরণ কি কি বিষয়ের উপরে নির্ভর করে। এক হচ্ছে এই যে দেখো টোটাল সিস্টেমটার যে ভর, খেয়াল করো ক্যাপিটাল এম। দেখো তো ক্যাপিটাল এম এর সাথে ত্বরণ কিভাবে পরিবর্তিত হচ্ছে বলো? ব্যস্তানুপাতিক। 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 তার মানে কি সিস্টেমের ভর যত কম হবে রকেটের ত্বরণ তত কি হবে বলো? বেশি হবে। বেশি হবে। তাহলে সিস্টেমের ভরের উপরে রকেটের ত্বরণ নির্ভরশীল। তার মানে যতটা সম্ভব সিস্টেমের ভর কম রাখা হলে রকেটের ত্বরণটা বেশি হবে। এটা একটা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিটি আছে এটা কি? জ্বালানি ব্যবহারের হার। তার মানে তুমি প্রতি সেকেন্ডে যে জ্বালানিটা ব্যবহার করবে,
এই জ্বালানি ব্যবহারের হার যত বেশি হবে রকেটের তত উপরে ত্বরণ বেশি হবে। ধাক্কাও তত বেশি প্রযুক্ত হবে, ত্বরণটাও তত কি হবে, বেশি হবে। কেননা ধাক্কা বেশি মানে হবে, তো জি এফ স্যার। ইকুয়াল টু এম এ, তাহলে এফ বেশি হলে ত্বরণ কি হবে, বেশি হবে। আর আরেকটা জিনিস দেখেছো ডান দিকে, এই যে জি স্যার। ক্যাপিটাল ভি মানে নির্গত গ্যাসের বেগ, এই নির্গত গ্যাসের বেগ যত বেশি হবে মানে যত তীব্র গতিতে গ্যাস বের হবে তত তার উপর প্রযুক্ত ধাক্কাটাও বেশি হবে, প্রতিক্রিয়া বলটা বেশি হবে। তার মানে জি এই স্যার। তিনটা বিষয়ের উপরে কি করবে রকেটের ত্বরণটা নির্ভর করবে। তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে কি করতে পারি বলো, যে কোনো সময়ে কি বের করতে পারি, রকেটের ত্বরণ বের করতে পারি। এখন বলো তো, এই যে মহাকাশ গবেষণায় যে রকেটগুলো উৎক্ষেপণ করা হয় এরা কি সমত্বরণে গতিশীল নাকি অসমত্বরণে গতিশীল? স্যার, অসম ত্বরণে। অসমতরণে। অসমত্বরণ। কেন বলছো অসমত্বরণ, একটু বলো তো আমাকে। স্যার কারণ রকেটের মোট ভরের তো পরিবর্তন হচ্ছে স্যার, দ্যাট ইজ এই দ্য কারণে। পয়েন্ট। এই যে ক্যাপিটাল এম, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এম প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। এই ক্যাপিটাল এম পরিবর্তন হবার কারণে এই ত্বরণের মানও কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তার মানে এটা অসমত্বরণে গতিশীল। লিখে রাখো, খাতায় লিখে রাখো। তাহলে তোমার এখানে এই রকেটটা কিভাবে, যেহেতু ভর পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, তো ভর পরিবর্তন হবার কারণে এখানে ত্বরণের মানটা পরিবর্তন হবে। তার মানে এই মহাকাশ গবেষণায় যে রকেটগুলো উৎক্ষেপণ করা হয় এগুলো সমত্বরণে গতিশীল না। এটা কি ত্বরণে গতিশীল? অসমতরণে। অসমতরণে স্যার। অসমত্বরণে গতিশীল, যেহেতু ভর চেঞ্জ হচ্ছে, ভর চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে যে উপরে যে সমীকরণটা বের করলাম, ধাক্কা বের করব, আর এটা এটা দিয়ে আমরা কি বের করব, ত্বরণ বের করব। কিন্তু এই দুইটা আলোচনায় কিন্তু আমরা এই পৃথিবী যে রকেটকে একটা বলে টেনে ধরেছে, অর্থাৎ মাধ্যাকর্ষণ বলটা যদি আমরা বিবেচনা করি, তাহলে মাধ্যাকর্ষণ বল বিবেচনা করলে কিন্তু আর উপরের দুইটা সমীকরণ ইউজ করা যাবে না। কেননা রকেট উৎক্ষেপণ করা হয় কোথা থেকে বলো তো, পৃথিবী থেকে। তো পৃথিবী থেকে যেহেতু রকেট জি উৎক্ষেপণ স্যার। করা হচ্ছে, তাহলে রকেটের উপরে পৃথিবীর কি একটা মাধ্যাকর্ষণ বল আছে না, একটা বলে তাকে টেনে ধরবে না পৃথিবী। তো সেই ক্ষেত্রে যদি জি আমরা স্যার। এই অভিকর্ষ বলটা বিবেচনা করি, তাহলে আমরা এই যে সমীকরণটা দেখো লেখা আছে, এই যে সমীকরণটা, এই সমীকরণ ব্যবহার করে আমরা ধাক্কা কখন বের করলাম, করেছে যে উপরের সমীকরণ, সেটা আমরা যদি মাধ্যাকর্ষণ বা বল বা অভিকর্ষ বল বিবেচনা না করি, কিন্তু যদি এখন বিবেচনা করি, তখন এই বল থেকে এই রকেটের যে ওজন, ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। পৃথিবী তাকে যে বলে টেনে ধরবে সেটা তার ওজনের সমান বলে টেনে ধরবে। তাহলে সেই জি স্যার। ওই ডিএম বাই ডিটি ইন্টু ভি, সেখান থেকে তার যে ওজন সেটা কি করে দিতে হবে, মাইনাস করতে হবে। করলে যেটা তৈরি জি হবে স্যার। সেটা এখন এর উপরে প্রযুক্ত ধাক্কা। দেখো এটা কেন মাইনাস এম জি করা হলো মাইনাস, এটা একটু ক্লিয়ার করো আমাকে। সবাই বুঝতে পেরেছে কিনা একটু বলো। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কখন ধাক্কা বের করব বলো। স্যার যখন অভিকর্ষ ত্বরণ কার্যকর যখন হবে। অভিকর্ষ বল বিবেচনা করবো স্যার। হ্যাঁ, অভিকর্ষ বল বিবেচনা যদি অঙ্কের মধ্যে বলা থাকে তাহলে তুমি এটা বিবেচনা করে করবে। আর যদি না বলা থাকে, অঙ্কের মধ্যে যদি মানে সাফিসিয়েন্ট ডাটা দেওয়া থাকে, যেটা তুমি এই সমীকরণ দিয়ে বের করতে পারো, উপরের সমীকরণ দিয়ে করতে পারো, তাহলে দুটা দিয়ে তোমরা বের করবে। আচ্ছা, এখন এই যে ধাক্কাটা প্রযুক্ত হলো, এর ফলে আমরা ত্বরণও বের করতে পারি। তো এফ এর পরিবর্তে কত লিখবো আমরা, এম এ, দ্যাট ইজ ইকুয়াল টু ডানে যা আছে পুরোটাই লিখতে হবে। তাহলে ফাইনালি এ ইকুয়াল টু এই যে এর সাথে যে এমটা গুণ আছে, এই এমটা ডানে এলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো এই যে ভাগ হয়ে এমটা যাবে। ডানে এসে ভাগ হয়ে গেলে দেখো ফাইনালি আমরা এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে উপরের সমীকরণে ত্বরণ ব্যবহার করার যে সমীকরণটা আমরা পেয়েছি, আর এই সমীকরণের মাঝে কিন্তু একটু পার্থক্য আছে। দেখো এখানে জিটা মাইনাস হয়ে যাচ্ছে, জিটা মাইনাস হচ্ছে। জি স্যার। এখানে জি মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে আমরা উপরের সমীকরণ ব্যবহার করে ত্বরণ বের করতে পারি অভিকর্ষ বল বিবেচনা না করে। আর যদি আমরা অভিকর্ষ বল বিবেচনা করি, তাহলে ত্বরণ বের করার জন্য অবশ্যই আমরা এই ফর্মুলাটা ইউজ করব। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। অভিকর্ষ বল বিবেচনা করে আর না করে কিভাবে আমরা ধাক্কা আর ত্বরণ বের করতে পারি, এখন এটা ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করব। আর এক্ষেত্রে রকেটের ত্বরণ কি কি বিষয়ের উপরে নির্ভর করে, সেটা এই যেখানে তিনটা পয়েন্ট বলা আছে। রকেটের ভর কমালে রকেটের ত্বরণ বৃদ্ধি করতে হলে নির্গমন গ্যাসের হার বাড়াতে হবে। আর আরেকটা হচ্ছে আপেক্ষিক বেগ, মানে ওই যে নির্গত গ্যাসের যে বেগ, এই বেগ যত বাড়াবে রকেটের ত্বরণ তত বৃদ্ধি পাবে। এই যে তিনটা পয়েন্ট যেটা আমরা আগে ব্যাখ্যা করলাম, এই তিনটা পয়েন্ট কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এটা এমসিকিউ পরীক্ষা আসে, আবার অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। তাহলে এটা একটু মনে রাখবে, ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে অঙ্ক করো। জি স্যার। জি স্যার। এবারে এই যে তোমার
মহাকাশ গবেষণায় যে তুমি রকেট উৎক্ষেপণ করেছো সেটা দিয়ে কিছু অঙ্ক করো। দেখো একটি রকেট প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি। রকেট থেকে নির্গত গ্যাসের বেগ 100 কিলোমিটার পার সেকেন্ড হলে রকেটের উপরে কি পরিমাণ বল ক্রিয়া করে? আচ্ছা, রকেটের উপরে যে বলটা ক্রিয়া করছে সেটা মানে কোন কি চাওয়া হয়েছে বলো তো? ওই যে ঘাত বল বা ধাক্কা বা প্রতিক্রিয়া বল, সেটা চাওয়া হয়েছে। তো এখানে একটা কন্ডিশন বলে জি দিয়েছে, স্যার। খেয়াল করেছো? এখানে একটা কন্ডিশন বলেছে যে এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে। তো অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা মানে কি? তার মানে ওখানে জি নাই, জি মানে জিরো, মানে ওই যে অভিকর্ষ বল বিবেচনা না করে স্যার। না করে যে ফর্মুলা আছে, না করে কি ফর্মুলা আছে ধাক্কা বের করা, এই যে ফর্মুলাটা আছে F ইকুয়াল জি টু স্যার। ভি ইন্টু ডিএম বাই ডিটি। এরা ভি আর লিখেছে, মানে আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে লিখেছে ওটা। মানে এই ভি আর বলতে বোঝানো হচ্ছে যে রকেটের সাপেক্ষে গ্যাস যে বেগে নির্গত হচ্ছে, এটা হচ্ছে সেই নির্গত গ্যাসের হচ্ছে আপেক্ষিক বেগ, যেটা আমরা শুধু ভি দিয়ে প্রকাশ করেছি। ভি দিয়েও করলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে মান বসিয়ে দাও। আর এখানে বলো তো, এই যে প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি ব্যবহার হচ্ছে, এটা কি, এটা কার মান বলো? স্যার জ্বালানি ডিএম বাই ব্যবহারের হার ডিটি এর স্যার। মান স্যার। ব্যবহারের হার স্যার। হ্যাঁ, ওটাই হচ্ছে জ্বালানি ডিএম বাই ব্যবহার। ডিটি এর মান। হ্যাঁ, ওটাই হচ্ছে জ্বালানি ব্যবহারের হার, দ্যাট ইজ ডিএম বাই ডিটি। আর ভি এর মানটা এখানে বলা আছে, তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা এফ পেয়ে গেলাম। আচ্ছা, এফ পেয়ে গেলে এখানে যদি তোমার রকেটের টোটাল সিস্টেমটার ভর দেওয়া থাকতো, তাহলে আমরা আরেকটা জিনিস বের করতে পারতাম না? কি বের করতে পারতাম জি বলো? স্যার। কি স্যার, পারতাম বলো? ত্বরণ। ত্বরণ বের করতে পারতাম, ত্বরণ কিন্তু বের করা এখানে যাচ্ছে। কিন্তু এখানে যেহেতু ভর দেওয়া নাই, যার জন্য আমরা ওখানে ত্বরণের দিকে আর যাচ্ছি না। কিন্তু পরের অঙ্কটাই দেখো, এখানে 2 নাম্বার যে অঙ্কটা বলা আছে, এটি রকেটের ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এর ভরের এত অংশ হারায়। রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ এইটা, তার মানে ভি এর মানটা বলা আছে। আর প্রথম 2 সেকেন্ডে এত ভরের এত অংশ হারায়। বলো তো, টোটাল ভর যদি এম হয়, তাহলে ডিএম সমান কত লিখবে? ডিএম সমান কত লিখবে বলো? টোটাল ভর যদি এম হয়, তাহলে ডিএম এম সমান, বাই 50 স্যার। হ্যাঁ, তাহলে ডিএম সমান কি লিখতে পারি আমরা? এম বাই 50। আর কত সময় সেটা হারাচ্ছে? 2 সেকেন্ডে। তাহলে ডিটি 2 সেকেন্ড। আর ভি আর মানে নির্গত গ্যাসের বেগ কত সেটা বলা আছে। তাহলে ফাইনালি আমরা আছে, এখন এই অঙ্কটা কিন্তু বলা নাই যে অভিকর্ষ বল বিবেচনা করে নাকি না করে, তাহলে তোমরা দুইটাই বের করবে। ওরা অবশ্য অভিকর্ষ বল বিবেচনা করে একটা শুধু বের করেছে, এই যে সমীকরণ ব্যবহার করে ওরা একটা বের করছে এটা। তাহলে এখান থেকে ত্বরণ বের করা যাচ্ছে, ওই যে আমরা যে সমীকরণটা লাস্টে বের করেছি সেটা ব্যবহার করে ত্বরণটা বের করবে। ঠিক স্যার আছে? এখানে তো রকেটের ভরটাও ছোট হাতের এম ধরলো, তারপর আবার ওই যে জ্বালানির ভরটাও ছোট হাতের এম ধরলো স্যার। হ্যাঁ, জ্বালানি হচ্ছে ডিএম ধরা হয়েছে জ্বালানিটা, আর রকেটের ভর ছোট হাতের এম ধরা হয়েছে। তুমি ক্যাপিটাল এম দিয়ে ধরো, আমরা যে ক্যাপিটাল এম দিয়ে ধরেছি, দুটাই সঠিক, কোনো জি সমস্যা স্যার, নেই। বুঝতে পারছি। আচ্ছা।